এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালেই নিজ বাসা থেকে কর্নেল অলি গ্রেপ্তার হয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৌশলে হুমকি দিয়েছেন এবং ভয়ঙ্কর বার্তা দিয়েছিলেন কর্নেল অলি। অবশেষে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনেকগুলি কথা বলেছি, আপনি চতুর্দিকে শত্রু রেখে দেশ পরিচালনা করতে পারবেন না। আপনি কিন্তু খুব ভালো অবস্থায় নাই। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না। প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত যাপন না করার পরামর্শ অলি আহমেদ। এবার সরাসরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কঠিন হুমকি দিয়ে কিন্তু একেবারে বিপাকে পড়ে গিয়েছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ। হ্যাঁ দর্শক, যে কিন্তু জামায়াতের সঙ্গে জোট বেঁধে কিন্তু গত জাতীয় নির্বাচনে কিন্তু অংশ নিয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে কিন্তু পরাজিত হয়েছে। তার দল থেকে একজনও কিন্তু দর্শক সংসদ সদস্য হয়ে সংসদে আসতে পারেনি। কিন্তু এখন যখন প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান সংসদে গেছে, বিএনপি সরকার যখন ক্ষমতায় এসেছে, এই অলি আহমেদ কিন্তু দর্শক একের পর এক কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে পুরো সরকার ব্যবস্থার সমালোচনা করে কিন্তু এই প্রধানমন্ত্রী তারেক রহমানকে কিন্তু আজ একেবারে হুমকি দিয়ে বসেছেন। আর তার ফলশ্রুতিতেই কিন্তু এবারে অলি আহমেদের বিরুদ্ধে কিন্তু কঠিন ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। সরাসরি একজন রাষ্ট্রের প্রধানকে এইভাবে হুমকি দেওয়া দর্শক, এটা কিন্তু কোনো মতেই কিন্তু মেনে নিতে পারছে না কেউ। তবে কনায় এই অলি আহমেদকে সাজা দেওয়া হতে পারে এবং কি বলেছেন এই অলি আহমেদ দর্শক, সেটার বিস্তারিত কিন্তু আজকে আপনাদের সামনে আগে তুলে ধরবো। তারপরে অলি আহমেদের কি সাজা হতে পারে দর্শক, সেটাও কিন্তু দেখতে পাবেন। তার জন্য দর্শক আপনাকে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে, তবেই কিন্তু আজকের এই খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনি একেবারে ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে আগে আপনাকে সেই মূল ভিডিওটি দেখিয়ে নিয়ে আসি। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি এই যাবৎ অনেকগুলি পদক্ষেপ নিয়েছেন যেগুলি আমরা সমর্থন দিয়েছি। বিশেষ করে আপনার ভিজিট চায়না বা মালয়েশিয়া, এগুলি নিয়ে সংসদ আলোচনা হয়েছে, সর্বসম্মতিক্রমে আপনাকে সমর্থন দিয়েছে। কিন্তু ভারতীয় মিডিয়া কি বলছে যে ভারত আসে নাই। ভারত এটা হাসিনার তীর্থস্থান ছিল, আমাদের তীর্থস্থান না। আমাদের যেখানে প্রয়োজন হবে সেখানে আমরা যাব। দেশের প্রয়োজনে যেখানে যেতে হয় সরকার সেখানেই যাবে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনেকগুলি কথা বলেছি, আগেও বলেছি, আজকেও বলে যেতে চাই, আপনি চতুর্দিকে শত্রু রেখে দেশ পরিচালনা করতে পারবেন না। আমরা হলাম আপনার প্রকাশ্য শত্রু, যা বলছি মাইকে বলছি, কিন্তু আপনার আশেপাশে যারা আছে তারা হলো অপ্রকাশ্য শত্রু। অনেকে আছে যারা বিদেশ থেকে টাকা পায়, বিদেশ থেকে তাদেরকে পরামর্শ দেওয়া হয় এবং আপনাকে বিপদগামী করে। আপনার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে যারা বিদেশি গুপ্তচর আছে তাদেরকে বের করা। তাদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে যে সংস্কারের কথাগুলি হচ্ছে, আমার মনে হয় বেগম জিয়ার ছেলে হিসাবে, শহীদ রাষ্ট্রপতি জিয়ার ছেলে হিসাবে এটা উদ্যোগ নিয়ে আপনার করা উচিত। আপনি ইতিহাসের একজন নেতা হয়ে থাকেন, এটার আপনার ক্ষতি হওয়ার কিছু নাই। শুধু একটা জায়গায় আপনার অসুবিধা হতে পারে যে আপনি প্রধানমন্ত্রী থাকলে দলের প্রধান থাকতে পারবেন না। এটা ছাড়া আমি কোনো জায়গায় আর কোনো সমস্যা দেখি না। ওটা নিয়ে আপনি আলোচনা করেন 11 দলীয় প্রজোটের সাথে। বাকিগুলি যত তাড়াতাড়ি সম্ভব সংসদে আপনি এগুলি পাশ করে দেন, কারণ এগুলি যদি পাশ না করেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এখানে পরিষ্কার ভাষায় প্রত্যেক বক্তা একটা কথা বলে গেছেন যে আমরা ক্ষান্ত হওয়ার পাত্র নই। হয়তো আলাপ আলোচনার মাধ্যমে হবে, না হলে বল প্রয়োগের মাধ্যমে হবে। আলাপ আলোচনার মাধ্যমে শেষ করাটা বাঞ্ছনীয়, কারণ আপনার অনেকগুলি সমস্যা আছে। যেমন আপনার দেশের আইন শৃঙ্খলা ভালো না, কতগুলি চিন্তা হয়েছে, কতগুলি মানুষ মারা গেছে, কতগুলি অবৈধ দখলদারি, কত জায়গায় চাঁদাবাজি হচ্ছে, এইগুলি নিয়ে আপনি ব্যস্ত আছেন। মাদকের ব্যাপক বিস্তার লাভ করছে বাংলাদেশে, এটা সবাই আলোচনা করতেছে। এবং অর্থনৈতিক অবস্থা ভালো না, নতুন বিনিয়োগ আপনি পাচ্ছেন না। এতগুলি জিনিস একসাথে আপনি আপনার এই কাঁচা প্লেয়ারকে দিয়ে খেলতে পারবেন না। যারা আপনার সাথে আছে তারা হলো ওই যে
আপনি যদি স্কুলের সাথে তুলনা করি, হেড ক্লার্ক হয়ে গেছে হেডমাস্টার, ডেপুটি সেক্রেটারি হয়ে গেছে মন্ত্রী। এখন যদি ডেপুটি সেক্রেটারি মন্ত্রী হয় তাহলে দেশের কি অবস্থা হবে বলেন? আপনি কিন্তু খুব ভালো অবস্থায় নাই। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না, কারণ চারিদিকে আপনি শত্রু দ্বারা পরিবেষ্টিত। 11 দল আপনার শত্রু না, 11 দল আপনার বন্ধু, যার কারণে প্রকাশ্যে আপনাকে পরামর্শ দিচ্ছে। এই পরামর্শ জামাতের জন্য না, 11 লক্ষ জোটের জন্য না, এটা হলো দেশের মঙ্গলের জন্য। আমি অনুরোধ করব, বেশি সময় ক্ষেপণ না করে, জনগণকে কষ্ট না দিয়ে, দেশের মঙ্গলের জন্য এবং আপনার সুবিধার জন্য আমরা যে সংস্কারের কথা বলছি এগুলি মেনে নেন। প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত যাপন না করার পরামর্শ অলি আহমেদের। দৃশ্যত খুবই ভালো একটা পরামর্শ, যেহেতু কর্নেল অলি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবার সহকর্মী, একসঙ্গে রাজনীতি করেছেন, একসঙ্গে সেনাবাহিনীতে ছিলেন, সমসাময়িক বলা যায়। তো সেই কারণেই এটা অভিভাবক সুলভ একটা পরামর্শ। যেহেতু যেটা হয় কি, মানে আপনার রাজনৈতিক অবস্থানটা যদি আপনি এমন একটা পর্যায়ে নিয়ে যান, তখন আপনার ভালো পরামর্শ গ্রহণ করতে অন্য পক্ষের বা অন্য কারো কষ্ট হয়। নির্বাচনের আগে চিন্তা করেন, আমি নিজেও ভাবছিলাম যে কর্নেল অলি বোধহয় এবার আর ভুল করবে না। তিনি অতীতে বিএনপির সঙ্গে তার বিরোধ, বিএনপি থেকে বের হয়ে যাওয়া, তারপরে শেখ হাসিনার সাথে জোট করা, সেখান থেকে আবার ফিরে আসা এবং এক ধরনের কাছাকাছি অবস্থানে চলে গিয়েছিল শেষ দিকে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়। শেষ দিকে কিছুটা কাছাকাছি অবস্থান, বদরুদ্দোজা চৌধুরী যেমন একেবারে দূরে সরে গেল, কর্নেল অলি আহমেদ কাছাকাছি আসছে। এটা কোন একটা দৃশ্যমান ছিল এবং আমার ধারণা ছিল যে হয়তো কর্নেল অলি এবার যে কোনো মূল্যে নির্বাচনের সময় তার পাশে থাকে। কিন্তু জানি না কি হলো, হঠাৎ করে উল্টে তিনি এমন এক জোটে গেল যেটা জামাত। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, চলে গেল জামাত জোটের সঙ্গে, জামাত ইসলামের পাশে বসে এমন সব কথাবার্তা বলা শুরু করলো, এটা খুবই অস্বস্তিকর, মানানসই না। তিনি একজন মুক্তিযোদ্ধা হয়ে, ধরেন তারেক রহমান বিএনপির সঙ্গে আসন বনিবনা হইল না, দরকার নেই। আপনি কর্নেল অলি আহমেদ, মানে তার আপনার সাবেক যে পদ পদবী, আপনি মুক্তিযোদ্ধা, এটাই যথেষ্ট, নতুন করে দেওয়ার কিছু নেই। সেই কারণে কথাগুলো আমার কাছে কিন্তু ভালো লাগছে। আমি এটা বলিনি। তিনি বলছেন আপনার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে যারা বিদেশি গুপ্তচর আছে তাদের বের করা, তাদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে হিসেবে সংস্কারের বিষয়ে আপনার উদ্যোগ নেওয়া উচিত। আপনি চতুর্দিকে শত্রু রেখে দেশ পরিচালনা করতে পারবেন না। আমরা হলাম আপনার প্রকাশ্য শত্রু, যারা আপনার পাশে আছে তারা হচ্ছে আসল শত্রু। অলি আহমেদ বলছেন বিদেশি গুপ্তচররা সরকারের এবং দলের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। প্রধানমন্ত্রী আপনি শত্রু দ্বারা আবর্তিত, যে কোনো সময় তারা আপনার বড় ক্ষতি করতে পারে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। তো যাই হোক, তিনি আবার বলছেন যে আপনি ইতিহাসে একজন নেতা হয়ে থাকেন, 11 দল আপনার শত্রু নয়, আপনার বন্ধু, যার কারণে আপনাকে প্রকাশ্যে পরামর্শ দিচ্ছে। পরামর্শটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সেগুলি আরো স্পেসিফিক হয়ে যদি দেওয়া যেত, এটা প্রকাশ্যে ঘোষণা করার বিষয় না, তাহলে ভালো হতো। কিন্তু ওই যে এই নির্বাচনকে ঘিরে কর্নেল অলির যে রাজনৈতিক অবস্থান ছিল, এটা নিঃসন্দেহে বিএনপির জন্য, তারেক রহমানের জন্য বিব্রতকর। আরো অনেক নেতা, বেশ কয়েকজন নেতার ব্যাপারে আমার একই পরামর্শ ছিল, যেমন আসম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, এই জাতীয় নেতাদের, ওনাদের এখনকার নির্বাচনী রাজনীতিতে ওনারা মানানসই না। ওনারা এখন বুদ্ধিবৃত্তিক জায়গায় চলে গেছে। ফলে নির্বাচনকে ঘিরে তারেক রহমানের সঙ্গে তাদের ওই জায়গাটাই তাদের আলোচনা করা দরকার ছিল, যে তারা ওই অবস্থানে যাবেন, তারা টেকনোক্রেট মন্ত্রীও থাকতে পারেন, অথবা দ্বিকক্ষের পার্লামেন্ট যদি হয় তাহলে সেই পার্লামেন্টে তারা যেতে পারেন। কিন্তু এই নির্বাচনে অংশ নিয়ে এইরকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় যেটা সম্ভব না। সেই কারণে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। সেই জাতীয় সরকার যেখানে গঠন করার কথা, সেখানে আসলে এক পর্যায়ে বলা যায় মাত্র 2 জন। দর্শক, এই কর্নেল অলি আহমেদ কিন্তু একজন সামরিক বাহিনীর কর্মকর্তা ছিল, কিন্তু যখন অবসর নিয়েছে তখন কিন্তু সে
তার একটা রাজনৈতিক দল গঠন করেছে যেটার নাম এলডিপি। আর সেটাই কিন্তু দর্শক আওয়ামী লীগের আমলে কিন্তু দর্শক অনেক নির্যাতিত হয়েছে বিএনপির মতোই। কিন্তু এখন যখন আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে তখন কিন্তু সে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে কিন্তু দর্শক বিএনপির বিরুদ্ধে কিন্তু দর্শক একরকম প্রপাগান্ডা ছড়াচ্ছে। এছাড়াও দর্শক এখন এই এলডিপির চেয়ারম্যান ওলি আহমেদ জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে কিন্তু চরমভাবে কিন্তু হেরেছে, এমনকি পচেও গিয়েছে। কারণ তার দলের একজন এমপিও কিন্তু সংসদে যেতে পারেনি নির্বাচিত হয়ে। আর যার ফলশ্রুতিতেই কিন্তু দর্শক সে কিন্তু এই সরকার অর্থাৎ তারেক রহমানের বিরুদ্ধে দর্শক নানা রকম সমালোচনা করছেন। কিন্তু হ্যাঁ, গঠনমূলক সমালোচনা করলে এটা সকলেই কিন্তু মেনে নেবে। কিন্তু যখন সেটা একেবারে সীমার বাহিরে চলে যাবে অর্থাৎ হুমকির মধ্যে পড়ে যাবে দর্শক, সেটাই কিন্তু একেবারে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকরী ব্যবস্থা নেওয়ার কিন্তু সময় হয়ে যাবে। আর সেটাই কিন্তু হয়েছে আজ। দর্শক আপনারা দেখতেই পেয়েছেন ওলি আহমেদ কি বলেছে, বিস্তারিত তথ্যগুলি তো আপনারা দেখতেই পেয়েছেন। আর এটা দেখার পর দর্শক এই সম্পর্কে আপনার কি মনে হয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আজ এ পর্যন্ত দর্শক, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।